সেইভাবে আমরা যদি দেখি যে স্পেসিফিক কতগুলো জায়গা আছে, অর্থাৎ এসআইআর না করার ব্যাপারে আদালতের কোনো নির্দেশ নেই, ডেফিনেটলি কিছু নির্দেশ এসেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এসআইআর তো সেখানে হয়েছে এবং সেই অনুযায়ী আমরা দেখেছি যে 65 লক্ষের কাছাকাছি লোকের নাম বাদ গেছে এবং সেখানে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দেখো, একটা কথা একেবারে শুরুতেই বলতে হবে, এসআইআর এর ক্ষেত্রে আদালতের নির্দিষ্ট ভূমিকা থাকার কথাও না। একটা অটোনোমাস বডি যখন ঠিক করে এসআইআর এর মতো ঘটনা ঘটবে, আদালত করতে পারে কি, যদি কোথাও ডিফেক্টস থাকে, কোথাও যদি সমস্যা থাকে, কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, সেগুলোকে মোকাবিলা করতে পারেন। এবং তুমি দেখতে পারবে এই পয়েন্ট টু পয়েন্ট এই এসআইআর এর ক্ষেত্রে কতগুলো নির্দেশ বা কতগুলো চেঞ্জেস এনেছেন আদালতের নির্দেশে। এবং খুব স্বাভাবিক অর্থে এসআইআর এর বেসিকটা নিয়ে কোয়েশ্চেন উঠেছে, ইভেন আইডেন্টিটি নিয়েও কোয়েশ্চেন উঠেছে, যার পরিপ্রেক্ষিত অবস্থা তোমার আধার কার্ড এখানে ইনক্লুড করা হয়েছে, এটা আমরা সকলে জানি। অনেক কথাই তন্ময় বলে দিলেন। এটা বাস্তব যে আজকে এসআইআর এর ক্ষেত্রে আমরা বারবার যেটা বলছি, এটা ইলেকশন বাউন্ড একটা সময় যেখানে এসআইআর করা হলো। বিহার তো প্রকৃষ্ট প্রমাণ। এবং তার আগে আমরা কয়েকটা প্রশ্ন তুলেছিলাম, এর আগেও আমি তোমার এখানে বলেছি। ইনফ্যাক্ট মহারাষ্ট্রের একটা ব্যাপক সংখ্যক মানুষ, 1,02,55,000। দ্বিতীয়, হরিয়ানাতে আমরা একটা ব্যাপক লিস্ট, একটা বড় লিস্ট জমা করেছিলাম এবং ডেসক্রিপেন্সিস গুলো দেখিয়েছিলাম যে ভোটার লিস্ট, তখন কিন্তু এসআইআর এর প্রশ্ন আসেনি। তখন সম্ভবত কর্ণপাত করা হয়নি কোনো নির্দিষ্ট রেজাল্টের উদ্দেশ্যে, মানে আমরা প্রসঙ্গতেই তুলেছি যে নির্দিষ্ট প্রশ্নে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভূমিকাটা কি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিরপেক্ষ নন। আমরা এই প্রশ্ন কিন্তু বারবার তুলেছি, ন্যাশনালি তুলেছি। তার প্রমাণ হিসেবে রাহুল গান্ধী পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করেছেন এবং তোমরা খুব ভালো করে জানো প্রত্যেকটা অংশে কোথায় কোথায় ডেসক্রিপেন্সি আছে, ম্যানিপুলেশন আছে, সেগুলোকে প্রমাণ করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এই আমরা একটা জিনিস আবারও মাথায় রাখতে হবে, 2005 কিন্তু একটা এক্সাম্পল। দেখো, আমাদের দেশের গণতন্ত্রের অনেক প্রোটোকল আছে, যে প্রোটোকল কাস্টম যেগুলো সবসময় আইন নয়। এটা বুঝতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এসআইআরটা করা হয়েছে, অ্যাবসলিউট তার অধিকার আছে, ইসিআই এর অধিকার আছে। কিন্তু ইসিআই এর অধিকারের আগে যে প্রশ্নটা উঠবে যে আজকে 2011 যে সেন্সাস, সে সেন্সাসটা হলো না কেন? অর্থাৎ 2027 সম্ভবত সেন্সাসটা বের করা হবে, এটা বলা হচ্ছে, কিন্তু তার আগে অনেকগুলো নির্বাচন হয়ে যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে অবস্থায়, অর্থাৎ তুমি 2026 তো সেন্সাসের কথা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। না, 2026 সেন্সাস নয়, 2027 সেন্সাসটা রিলিজ হবে। অর্থাৎ তোমার যে ফিগারটা, সেটা 2027 আলটিমেটলি 2000, এটা অনগোয়িং, এটা চলছে। ইনফ্যাক্ট 2027 টার্গেটেড। এখন প্রশ্নটা হচ্ছে, এইবার একটা বড় ডিভিয়েশন হলো 16-17 বছর, 17 বছর হবে 2011 থেকে, আর এসআইআর 2002। আচ্ছা, এসআইআর তো নতুন নয়, এসআইআর তো দিস ইজ দ্য 12th টাইম। কিন্তু ওই ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যে এসআইআরটা করতে গিয়ে আমরা যে প্রশ্নগুলো সামনে রাখছি, সেগুলো কিন্তু একটা কোয়েশ্চেন চিহ্ন এঁকে দিয়ে যাচ্ছে। 1 নম্বর কোয়েশ্চেন তোমাকে বলি, 75 লক্ষ সম্ভবত যাদের এক্সক্লুশন করা হবে এমন একটা এস্টিমেশন দেখছি। এস্টিমেশনটা দিচ্ছেন কারা? তার সাথে যোগ করছেন যারা বাংলাদেশ থেকে ট্রেসপাস করে এখানে এসছেন বা যাদের ডকুমেন্ট এখানে নেই, ইত্যাদি ইত্যাদি। সেই সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে প্রায় 32 থেকে 33 লক্ষ, অর্থাৎ 1 কোটির ওপরে সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে। এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে বিরোধী নেতাদের মুখে। ইনফ্যাক্ট তারা যে কথাটা বলছেন, ইসিআই সে কথাটা বলছেন ডেটাতে, কিন্তু তোমার সেন্সাস নেই, তোমার এসআইআর শুরু হয়নি। তুমি কি করে জানলে যে এই ফিগার ইজ আ ফিগার? এটা একটা এস্টিমেশন, এটা একটা অ্যাজুজমেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আজ পর্যন্ত এই ডেটা কেউ দিতে পেরেছে যে পশ্চিম বাংলার এই বর্ডার লাইন, দীর্ঘ বর্ডার লাইনে ইন্ডিয়ার মধ্যে সেটেল করেছেন ট্রেসপাস করে ইনফিল্ট্রেটার্স, অনুপ্রবেশকারী সংখ্যাটা কত? এরা বলবেন যে এই অনুপ্রবেশকারী সংখ্যাটা আমরা এই এসআইআর এর মধ্যে থেকে বার করব। সেটা সম্ভব যদি সম্ভব হতো, বিহারের ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি ব্যর্থ। বারবার বলা হয়েছে নেপাল হয়ে বিহারে বহু বাংলাদেশির বসবাস, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে এসআইআর ক্ষেত্রে যে ডিলিশনটা করা হয়েছে, সেই ডিলিশনকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। ইসিআই আলটিমেটলি এর কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। আমি একটু সৌম্যজিতের কাছে আসি। এই চিত্রটাকে মাথায় রাখতে হবে। সৌম্যজিৎ, আমরা বিহারের ক্ষেত্রে একটা কথা, না এই কথাগুলো শঙ্কু যেটা বলেছে বলে দিচ্ছে, মানে আমি কখন কাকে বলতে দেব সেটাও বলে দিচ্ছে শঙ্কু। এটা হচ্ছে অ্যাডভান্টেজ শঙ্কু। তুমি খুব স্বাভাবিক, শঙ্কু যে প্রশ্নটা তুলেছে, দেখো একটা পরিষ্কার কথা, কে কার লোক ইলেকশন কমিশন, এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলেনি।
আমরা পরিষ্কার বলেছি ইলেকশন কমিশন যে ভূমিকা পালন করছে সম্ভবত, আবারও বলি আন্ডারলাইন কিন্তু আমার এখানে প্রশ্ন আছে চন্দনদা, ডেফিনেটলি রাহুল গান্ধী অগস্টে প্রেজেন্টেশন দিয়ে যে অভিযোগ তুলেছিলেন সেটা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, প্রশ্ন তুলেছিল অবশ্যই। কিন্তু তারপর কি হলো? আন্দোলনের মাঠে কোথায় থাকলেন আপনারা? বিহার নির্বাচনে বিহারে কয়েকটা র্যালি করা ছাড়ার এই এসআইআর প্রসঙ্গ নিয়ে কি হলো? নির্বাচন কমিশন ঘেরাও হলো, নির্বাচন কমিশন লাগাতার আন্দোলন হলো। না না, আন্দোলন একটা ডিফারেন্ট নির্বাচন কমিশনের উপর প্রেসার দেওয়া হলো। না না, আমি আবারও বলি আন্দোলন একটা ডিফারেন্ট ক্যারেক্টার, কিন্তু একটা জিনিস আছে, কোন দল কিভাবে আন্দোলন করবে, কার বিরুদ্ধে আন্দোলন করবে, কখন করবে, এটা খুব স্বাভাবিক। এটা 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 খুব স্বাভাবিক না, এটা খুব স্বাভাবিক। অ্যাট দি সেম টাইম যে প্রশ্নগুলো রাহুল গান্ধী রেখেছিলেন তার উত্তর কিন্তু পাওয়া যায়নি, এটা কিন্তু একদম প্রাইম ক্রাইটেরিয়া, মানে এটা অফিসিয়াল। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে আজকে যে প্রশ্নটা ও তুলেছে সেক্ষেত্রে আমরা একটা আবারও বলি সম্ভবত এমন একটা ভূমিকা বর্তমান ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার পালন করলেন অভাবনীয়ভাবে একটা সাংবাদিক সম্মেলন করে যে প্রশ্নগুলো তুলেছেন ঠিক সেই প্রশ্নগুলোই কিন্তু কল্যাণ মার্গ থেকে এরা এই প্রশ্নগুলো তুলেছে একই লাইনে। এখানে আমি পরিষ্কার ভাবে যেটা বলি, কিভাবে লিগ্যাল প্রসেস আমাদের উল্টো প্রশ্ন, আমাদের প্রশ্নটা উল্টো, আমাদের প্রশ্নটাও না বিপরীত চিৎকার করলে হবে না, চিৎকার করলে হবে না শঙ্কু, উল্টো দিকে তাকিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে আমরা এই প্রশ্নটা করছি কেন কেন বুঝতে পারছি, কিন্তু যে প্রশ্নটা লিগ্যালিটির কোশ্চেন আমরা সেই প্রশ্নটাকে সরাসরি আমরা প্রশ্নটাকে অন প্রজেক্ট আসার আগে, তুমি আসার আগে আলোচনা হয়েছে, আর রাহুল গান্ধী দেখিয়েছেন, আমরাও তো চ্যালেঞ্জ করছি আমাদের বিরুদ্ধে প্রশ্ন করুন না, আমাদের বিরুদ্ধে কোর্টে যান না, সেই সাহসটা কেন দেখাতে পারছেন? আমি আসবো এইরকম একটি জায়গাতে দেখো একটা ভেরি সিম্পল কয়েকটা কোয়েশ্চেন এখানে মানে উইন্ডো অফ যাকে বলি একেবারে প্রকাশ্যে চলে আসছে। প্রথম প্রশ্নটা হচ্ছে আজকে আমরা একটা জিনিস যদি দেখি, কোনো নাগরিক, ভারতীয় নাগরিককে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার আগেও যদি তার ক্রাইসিস অফ আইডেন্টিটি, অর্থাৎ তার আইডেন্টিটিটা আছে কিনা এটাকে প্রমাণ সাপেক্ষে, এটা কোর্ট ছাড়া আমার মনে হয় এইভাবে পুশ ব্যাক করে দেওয়া যায় না বা পুশ ইন করে দেওয়া যায় না, এটা তো পুশ আউট করে দিয়েছে। ইনফ্যাক্ট অন্য দেশে আমার নাগরিককে অন্য দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বহু ক্ষেত্রে দেখেছি যারা অনুপ্রবেশকারী তাদের ধরা হয়, কোর্টে থাকে, তাদের নির্দিষ্ট নির্দেশ থাকে, কিছুদিন জেল থাকে, তারপরে হ্যান্ড ওভার করা হয়, দ্যাট ইজ আ প্রসেস। আমরা এখানে দেখলাম কি এই প্রসেসে সরাসরি তাকে অ্যারেস্ট করা হলো এবং তাকে পুশ আউট করে দেওয়া হলো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি দেখেছো কিছুদিন আগে আমাদের নাগরিককে ওপারে নিয়ে যাওয়ার পরে যখন এটা সেটেল হলো আমাদের নাগরিক, তখন কিন্তু আমাদের বিএসএফ এবং বিডিআর নিজেরা একটা মিটিং করেন এবং সেটাকে আলটিমেটলি হ্যান্ড ওভার করে দেওয়া হয়, মানে হ্যান্ড ওভার ব্যাক করে দেওয়া হয়। তো এরকম কোনো সিস্টেম রাখতে পারতো। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এরকম ক্ষেত্রে ক্রাইসিসগুলোকে অ্যাভয়েড করা যায় যদি ডিপ্লোম্যাটিক চ্যানেল খুব প্রপারলি কাজ করে। আমরা বারবার দেখছি এই ফেলিওরটা একটা রাজনৈতিক উপকরণ হয়ে গেছে, মানে তুমি একটা ধর্মকে আইডেন্টিটি করে দিলে, একটা ল্যাঙ্গুয়েজকে আইডেন্টিটি করে দিলে, তারপর সেগ্রিগেট করে দিলে, কাউকে পুশ আউট করলে, কাউকে মেনে নিতে বাধ্য হলো। মাঝখান থেকে কি হলো, সোনালী বিবির ঘটনাটা আমার মনে হয় আগামী দিনে একটা ইতিহাস হয়ে থাকবে, একটা বড় ঘটনা চক্র হয়ে থাকবে ফর লার্নিং লেসন।